জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব, আবারও তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, তাই জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্ব না করার পরামর্শ দেন তিনি। গভর্নমেন্ট ইজ নট দ্য, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। এছাড়া রায়ে সাবেক এনএসআই এর সাবেক ডিজি, অবসরপ্রাপ্ত মেজর রেজাকুল হায়দার সহ আরও 8 আসামিও খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদের সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জন আসামির। শেষ দিনে এই মামলায় বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। উচ্চ আদালতের এই রায় নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করছেন আদালত। এ রায়ের পর বিএনপির এই নেতার মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না বলেও উল্লেখ করেন শিশির মনির। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে 14 বছর। এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে আকবর, লিয়াকত, হাফিজ এবং শাহাবুদ্দিন, এই 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে দলগুলোর ভেতর গণতন্ত্রের চর্চা থাকবে। সভায় অন্য বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্রই নির্বাচিত সরকারের বৈধতার ভিত্তি হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় 71 এবং 24-এর গণহত্যায় গণতদন্ত কমিশন গঠন করার দাবি জানানো হয়। ভারতের সাথে নতজন নীতিতে তারা বিশ্বাসী ছিল। বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আমাদের 72-এর যে সংবিধান সেটা কিন্তু নির্বাচিত গণপরিষদ দিয়ে হয়নি। গণপরিষদ ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি গণপরিষদের। কিন্তু আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা বলে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে
পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদেরও ইন্ধন ছিল। পূর্বাঞ্চলে অনিয়ম করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এ নিয়ে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নিয়ে শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলা হলো, যেখানে তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেয়ার আসামি করা হয় শেখ হাসিনা, রেহানা, পুতুল, টিউলিপ সহ 86 জনকে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই সহযোগিতা করার বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন জাতিসংঘের অ্যাসাইনমেন্ট টিম। এই তথ্য জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। Have asked for things like support with communication, addressing misinformation. They've talked about IT support, software, hardware, transportation support. So there's a range of things, and then the colleagues will assess what makes sense in terms of what the UN can offer and what support could be provided. প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনডিপি। আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে কমিশন। ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে। পরে সভা কক্ষে অপর 4 কমিশনারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ইসি সচিবের সঙ্গেও পৃথক আরেকটি বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব বলেন, ইউএনডিপি প্রযুক্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যোগাযোগ এই বিষয়গুলোতে কারিগরি সহায়তা দিবে। ভোটার তালিকা হালনাগাদের পর এই তালিকা ত্রুটি মুক্ত করার প্রক্রিয়াতেও সহায়তা করবে সংস্থাটি। এছাড়া হালনাগাদ কার্যক্রমে কমিশনের কিছু উপকরণের ঘাটতি আছে, যেগুলো সরবরাহে ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে ইসি। জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল কবির মল্লিক। সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি, কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত এখন আর কোনো উত্তেজনা নেই। বিএসএফ বেড়া নির্মাণ করা থেকে বিরত রয়েছে। পরিস্থিতি স্থিতিশীল। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে মিটিংয়ে অসম সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের 7 দিনও নেভেনি 3 এলাকার আগুন।
বুধবার পর্যন্ত দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। দ্বিতীয় বৃহৎ প্যালিসেডসে 14% এবং চতুর্থ অবস্থানে থাকা ইটন দাবানলের 33% নিয়ন্ত্রণে এলেও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে আসা মৌসুমি বাতাস আতঙ্ক ফেলেছে স্থানীয়দের। এখনও অধিকাংশ শহরে জারি রয়েছে লাল পতাকা সতর্কতা। স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 24 জনে। প্যালিসেডস আর ইটনে নিখোঁজ আরও 23 জন। আগুন নেভাতে গড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যে শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করেছে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আরও বড় দাবানলের সংখ্যায় ক্ষয়ক্ষতির নিয়ন্ত্রণে পূর্ব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এদিকে দুর্যোগের সুযোগে দাবানো দমকল কর্মীদের অঞ্চলে লুটপাটের জন্য গতকাল 9 জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এছাড়া অগ্নিসংযোগের দায়ে আরও একজনকে আটক করেছে পুলিশ। যুদ্ধ 16তম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশা জোরালো অবরুদ্ধ গাজা উপত্যকায়। চুক্তিপত্রের ড্রাফট পাঠানো হয়েছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দলের কাছে। মঙ্গলবার কাতারে পররাষ্ট্র আরও জানায় অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে যে বাধা ছিল সোমবারের আলোচনার পর তা 90% নিষ্পত্তি হয়েছে। এর আগে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে দীর্ঘ চেষ্টার ফল ধরা দেওয়ার পথে চুক্তি সম্পূর্ণ গুরুত্বের সঙ্গে কাজ করছে তার প্রশাসন। অস্ত্রবিরতি আলোচনা অনেকটা এগিয়ে নিশ্চিত করে যুদ্ধরত ইসরায়েলের কাছে কয়েকদিন এবং এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে 42 দিনের অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। সেক্ষেত্রে হামাস 33 জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এরপরও দ্বিতীয় ধাপে যুদ্ধে ইতি টানার সম্ভাবনা রয়েছে। এবার খেলার প্রসঙ্গ। সিলেট পর্ব শেষ, এবার বন্দর নগরী চট্টগ্রামে ফিরেছে বিপিএল এর 11তম আসর। দুই পর্বের খেলা শেষ, জমে উঠেছে দলগুলোর পয়েন্ট টেবিলের লড়াই। অপরাজিত রংপুরের অবস্থান টেবিলের শীর্ষে, আর বাকি থাকা 6 দলেরই সুযোগ আছে সেমিফাইনালে নাম লেখানোর। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত নুরুল হাসান সোহানের রংপুর। 4 ম্যাচে 3 জয়ে দ্বিতীয় অবস্থানে চিটাগং কিংস। তামিমের ফরচুন বরিশালও সংগ্রহ 6 পয়েন্ট, তবে 5 ম্যাচে 2 হারে বরিশালের অবস্থান 3 নম্বরে। এছাড়াও তালিকার পরের 3 দল খুলনা, সিলেট আর রাজশাহী। 7 ম্যাচে 1 জয় নিয়ে ঢাকার অবস্থান টেবিলের তলানিতে। শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।